দিনেরই বন্ধু, ওকে আমি অনেক দিন থেকেই বলছি আমার অনুষ্ঠানে আসার জন্য। ও আসলে অনেক দূরে কলেজ আসতে পারে না, এবারে এসছে, আমার খুব আনন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এখন সিদ্ধার্থ খাড়াকে পুষ্পস্তবক উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে নীলাঞ্জনা দাস। আপনারা সবাই করতালি দিন দিয়ে। আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠান, আমরা যদিও অনেক দর্শক এখানে আনতে পারিনি, কিন্তু আমরা আমাদের দলের সদস্যরা আছে, আমাদের বক্তারা আছে, তাদের মধ্যে একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে আমরা আজকের দিনটা একটু সুন্দর করে নিই। খুব সুন্দর। এখন গবেষক সৌগত ঘোষ মহাশয়কে এখন আমাদের দলের তরফ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সুচিস্মিতা মণ্ডল। আমাদের আজকে সেমিনারের বিষয়ের মধ্যে একটু ঢুকবো। বিষয়বস্তুটা হচ্ছে নাট্যশাস্ত্রের রস এবং প্রেরক ও দর্শকের সঙ্গে তাদের প্রভাব। প্রেরক বলতে আমরা মূলত সেন্ডারকে বোঝাচ্ছি, এবং এখানে সেন্ডার বলতে মূলত অভিনেতারা। মঞ্চের উপরে থাকে অভিনেতারা, নিচে থাকে দর্শক। এই অভিনেতারা যারা নাটক করে তারাও অভিনেতা, আবার যিনি নৃত্য করছেন উদয় শঙ্কর মহারাজ, তিনিও কিন্তু নৃত্যের মধ্যে দিয়ে অভিনয় দেখাচ্ছে। এইরকম বিভিন্ন ধরনের অভিব্যক্তিগুলো তারা প্রকাশ করছে, কিন্তু সেগুলোর একটা আমাদের ভারতীয় নাট্যশাস্ত্রের একটা তত্ত্বগত একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা আমি মনে করি, আমার মনে হয়েছে যে এইটা মানুষের কাছে একটু জানার দরকার, বিশেষ করে যারা অভিনয় করছে। সেই জন্যেই এই সাবজেক্টটাকে, এই বিষয়টাকে নেওয়া হয়েছে। তো এই বিষয়ে প্রথমে বক্তব্য রাখছেন ডক্টর দানি কর্মকার। প্রথমেই বিভাসকে আমার পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা যে এইরকম একটা ফেস্টিভ্যালে, এরকম একটা সেমিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দক্ষিণ চব্বিশ পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির যারা টিম মেম্বার্স রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আসলে যখনই আমার সঙ্গে বিভাসের এই কথা হলো, আমি বলছিলাম নিচেও যে বিষয়টা এতটাই কঠিন, সেই বিষয়টা নিয়ে, কঠিন বিষয়টা নিয়ে কতটা বলা সম্ভব হবে সে যোগ্যতাও আছে কিনা আমার। রসতত্ত্ব এবং নাট্যশাস্ত্রের রসতত্ত্ব, যেটা একটা ছোট্ট সময়ের স্বল্প সময়ের সেমিনারে আলোচনার বিষয় না, কয়েকটা কনফারেন্স, কয়েক মাস ধরে ব্যাপী এর চর্চা যদি না হয়, এর আলোচনা যদি না হয়, সেটা শিক্ষা কখনো সম্পূর্ণ হতে পারে না। কারণ বিষয়টাই, আর নাট্যশাস্ত্র বিষয়টাই তো খুব জটিল। সেটা অনুধাবন করা, সেই ভাষাটাকে আয়ত্ত করা, তার প্রণালীগত দিক দিয়ে সব কিছু বিচার করা, ভাবনা এবং আত্মস্থ করা, সেটা খুব একটা দীর্ঘমেয়াদী প্রসেস আমার মনে হয়। সেই প্রসেসের মধ্যে যদি না থাকি তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব না। আর এই 15 মিনিটের বা 20 মিনিটের বা 1 ঘন্টার বক্তব্যের মধ্যে কিন্তু এই যে বক্তব্যটা যখন, এই সেমিনারের বিষয়টা যখন নির্ধারণ করেছে, তার মধ্যে দিয়েই বোঝা যায় যে একটা কোনো শুভ উদ্দেশ্য, একটা ভালো উদ্দেশ্য তার বিভাসের মধ্য দিয়ে প্রকাশ পায়। যে এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে কেউ ভাবেই না, হ্যাঁ, সেই বিষয়টাকে নিয়ে যে আর 5টা থিয়েটার ফেস্টিভ্যালে যেরকম হয়, থিয়েটারের ভবিষ্যৎ, বাংলা থিয়েটারের গঠন, তার অবস্থান ইত্যাদি বিষয়গুলো নিয়ে পরিবর্তে যেই বিষয়টা অন্তত যারা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে অভিনয় করেন এবং মঞ্চের বাইরে যারা এই অভিনয় দেখেন, তাদের মধ্যে যোগসূত্র কোন কোন মাধ্যমে এবং কি প্রণালীর মধ্যে দিয়ে হয়, সেইটা যে একটা বিষয়কে তুলে ধরার বা জানানোর সেই যে প্রয়াস, সেটা একদম থিয়েটারের গভীরভাবে যারা পড়াশোনা করেছেন তারা ছাড়া এটা অনুধাবন করতে পারবে না। আমার খুব গর্ব লাগছে যে বিভাস আমাদের ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র,
আমারই জুনিয়র, এবং সেই বিষয়টা যদি যখনই ভেবেছে সেটা একটা উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য নিয়েই ভেবেছে, এটা আমার মনে হয়। এবার আমি এই সেমিনার বক্তব্য বললাম যে আমি একটু আগে বলে নেব, কারণ আমরা হলো প্র্যাকটিক্যালি কাজ করার মানুষ, আর ওনারা হচ্ছে তত্ত্বগত দিক দিয়ে পড়ানোর মানুষ। তাত্ত্বিক কথা আমাদের জানা দরকার। তা তাত্ত্বিক কথাগুলো আমি জানবো এবং শুনবো খুব মানে চিন্তা রেখে। বলার সময় আগে তো অনেক কিছু ভাবতে হয়, তো ভাবতে চলবো, তখন কি আমি আর ওনাদের কথাগুলো শুনতে পারবো না। তা ওনাদের কথাগুলো শোনার জন্যই আমি বললাম যে আমি একটুখানি আগে আলাদা করে বলে নিই, তাদেরকে আমি একটু নিশ্চিন্তে শুনতে পারবো যে কী তত্ত্ব কথা ওনারা বলছেন, তা একটুখানি বোঝার চেষ্টা করব। আসলে থিয়েটার আমাদের কাছে কি মনে হয়, মানে আপনারা যেহেতু একদম ঘরোয়া আড্ডার মধ্যে বিভাস আমাদের বললো, আর সবাই আমি আশা করি সবাই থিয়েটার কর্মী, থিয়েটার শিল্পী, থিয়েটার কি মনে হয়? আমি জাস্ট একটুখানি নিজেদের মধ্যে কনভারসেশনের মধ্যে দিয়ে যেতে চাইছি। থিয়েটার কি এত আপনাদের মনে হয়? কি মনে হয় থিয়েটার কি? থিয়েটার কেন? থিয়েটার কি? বিষয়টা কি? যদি কেউ বলেন, কি মনে হয় আপনারা? বলুন। নাম বলুন আগে। আমার নাম অসীম নস্কর। আমি এমনি নতুন এসেছি, আমি অনেক পুরনো তা না। দাদার কাছে যা শিক্ষা নিই, আমাদের নাট্যকার বিভাস সর্দার মহাশয়, তার কাছে আমরা নাটকে হাতে করি। আমার মনে হয় এটা যে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না এগুলো যখন সংলাপের আকারে মানুষের কাছে উপস্থাপনা করা হয়, মানে দর্শকের কাছে উপস্থাপনা করা হয়, সেটা হচ্ছে থিয়েটার। যদি সংলাপ না থাকে তখন কি অভিনয় হবে? হ্যাঁ, হতে পারে। সংলাপহীন অভিনয় তো হয়, মাইম। হ্যাঁ, সেটা মাইম আছে, সেটা হলো শারীরিক ভাষা, তার মধ্যেও একটা প্রকাশ পাওয়া যায়, শারীরিক ভাষা। হ্যাঁ, শব্দ ভাষা না দিয়ে শারীরিক ভাষা আর কি। তো এরকম আনন্দ দুঃখ মানুষের কাছে, সেটাই প্রকাশ হলো থিয়েটার। আর কেউ বলবেন থিয়েটার কি আপনাদের মনে হয়? বলুন, আমরা তো ঘরোয়া আড্ডার মধ্যেই তো চলছি, বলুন। নমস্কার স্যার, আমার নাম শ্যামাপ্রসাদ সাউ। আমি রক্তকরবী নাটকে প্রথম বিভাস দা সুরঞ্জনদার স্নেহে এখানে এসেছি। তো নাটক আমাদের জীবনের একটা বড় ভূমিকা, যেটা আপনি একটু সরে বসুন আগে, আমার মনে হচ্ছে আপনি বিপদের জায়গায় আছেন, মনে হচ্ছে অসচেতন হলেই পড়ে যেতে পারে। না, নাটক আমাদের কর্মজীবনের যে প্রেক্ষাপট থাকে বা সামনের বিষয় থাকে, সেটা দিয়ে কোনো লেখক মানুষের সামনে কিছু শিক্ষা বা আনন্দ তুলে ধরতে চান, সেটাকে নাট্যকর্মীরা দর্শকের সামনে তুলে ধরেন এবং মানুষের জীবনের যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টাকে এমনভাবে ব্যবহার করেন যে তারা এই নাটকে ঢুকে নিজের জীবনের ওই 1.5 ঘন্টার সময়টা বা 2 ঘন্টার সময়টা ভুলে যায়, যেমন ঘুমালে ভুলে যায়। এই আনন্দ দুঃখ দিয়ে আমরা এই কাজটা করি। আচ্ছা, খুব সুন্দর বললেন। Thank you, sir. আসলে থিয়েটার এমন এক মনে হয় যে সামাজিক কাজ আমাদের। এর কিছুদিন আগে আমাদের 27শে মার্চ গেল বিশ্ব নাট্য দিবস। সেখানে এবারের বাণী দিয়েছেন, আন্তর্জাতিক বাণী দিয়েছেন মিশরের একজন অভিনেত্রী সামিয়া আয়ুব। সেখানে তিনি একজন বলেছিলেন যে আন্তর্জাতিক বাণীতে, যে থিয়েটার শিল্পীদের যে ভয়ানক অবস্থায় আমাদের চারপাশে, সেখানে থিয়েটার শিল্পীদের ভূমিকাটা কি? হ্যাঁ, থিয়েটার শিল্পীরা আদবে কী করে, থিয়েটার শিল্পীটা মঞ্চে আদবে কী করে? আসলে তো আমরা নতুন একটা জন্ম দিই, এটা তো সন্তানের মতো করে আমাদের একটা চরিত্রকে জন্ম দিই, এবং সেই চরিত্র জন্ম দেওয়ার কিন্তু কারোর সেরকম সামর্থ্য নেই, একমাত্র অভিনেতা যারা, তারা এই প্রেরক এবং দর্শক, এই সম্পর্কগুলোকে অনেকটা কিন্তু এই আমাদের সবারই মস্তিষ্কের মধ্যে যা যা অনুভূতিগুলো রয়েছে, যা যা পূর্ব অভিজ্ঞতা, যেটাকে আমরা যদি বলি আমাদের মাথাটা একজন সিপিইউ কম্পিউটারে, যেটার মধ্যে আমরা সব কিছু তথ্যগুলো স্টোর করে রেখে দিই, তাহলে আমাদের মাথাটাও কিন্তু এরকম একটা সিপিইউ, যেখানটা তথ্যগুলোকে আমরা রেখে দিই, অভিজ্ঞতাগুলো রেখে দিই। এই যে ব্ল্যাক হোল আছে, তার আবার সচেতন অচেতন যে ভাগগুলো রয়েছে আমাদের মস্তিষ্কের, এই অভিজ্ঞতাগুলো এই তথ্যগুলোকে সংগঠিত করে রেখে দিই বলেই আমরা ওখান থেকে জাস্ট বিচার করে বার করে পরীক্ষা করতে যাই যে আমরা যা দেখছি
সেটা সঠিক দেখছি বা কি দেখছি, এবং আমরা যখন অভিনয় পারফর্ম করছি সেটা সঠিকভাবে কোনটা করছি সেটা একটা সমতা করতে করতে যাই। আসলে এই সমতার ভাগগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের এই মস্তিষ্কের মধ্যতলের মধ্যে দিয়ে হয়। আর হলো যে ভাব, এই যে রস তৈরি হয়, রসটা তৈরি হয় কাদের মধ্যে? রস কাদের কাজ? রসের সঞ্চার কার মধ্যে হয়? অভিনেতার মধ্যে না দর্শকের মধ্যে? হ্যাঁ, দর্শকের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি রসের উদ্রেক হয়। এবং এই রস, এই মধ্যতলে যখন রসে বলছে মস্তিষ্কের মধ্যতলে যখন যে রস, সেই সময় আমি দেখে যে বলছিলাম যে একটা অভিনেতা যখন যে প্রিয় আত্মীয়জন যখন মঞ্চের মধ্যে অভিনয় করছে তাকে মারছে, আমি বাস্তব জীবনে যদি ঘটে থাকে আমি বাঁচাতে যাব, কিন্তু যখন সেই মঞ্চে অভিনেতারা যখন সেই পরিচিত লোকটা যখন সে মার খাচ্ছে মঞ্চে চরিত্র হয়ে, তখন কিন্তু আমি মঞ্চে উঠে লাফিয়ে মারতে যাচ্ছি না বা বাঁচাতে যাচ্ছি না, আমি জানি তখন কিন্তু সেটা অভিনয় করছে এবং তার বিচার করতে করতে যায় হ্যাঁ ও ভুল অভিনয় করছে না ভালো অভিনয় করছে। এবার ওই অভিনয়টা দেখতে দেখতে আমরা যখন মারছে বা মরে গেল, আমি যখন কাঁদলাম, তখন কোন মস্তিষ্কের কাজ? তখন কিন্তু নিম্ন মস্তিষ্কের কাজ সেই রসটা সঞ্চার করলো, মানে সে রসে মোহিত হয়ে গেল। যেটা পোয়েটিক্সে রয়েছে, আমাদের অ্যারিস্টটলের পোয়েটিক্সে রয়েছে কাথারসিস বলে একটা শুদ্ধিকরণ করে বলে, কাথারসিস হয়ে যাওয়া। কোনো একটা জিনিস ঘটে গেছে অতীতে, হ্যামলেটের কোনো নাটকে যে দেখে আমার মনে হলো যে ওর যে জীবনে যে পরিণতি ঘটলো, তাহলে ওর পরিণতি দেখে আমার জীবনটাকে মেলাতে গিয়ে আমি ভাবলাম যে নাহলে ওই পাপ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, তাতে করে নইলে হ্যামলেটের মতো অবস্থা হবে। আমাকে সেই পাপ কাজটা থেকে বিরত থাকতে হবে, যে কার্যটাতে যার কারণে ওথেলো নিজেকে মেরে ফেলে। আবার ম্যাকবেথ কি করে, ম্যাকবেথ ডেস্টি ডানকানকে মারার পর তার লেডি ম্যাকবেথ স্ত্রীকে পর্যন্ত সে হারিয়ে ফেলে এবং শেষে নিজে মারা যায়। এই যে দেখার পর যে কাথারসিসটা হয়, শুদ্ধিকরণটা হয়, আমি কিন্তু দেখে ওই পাপবোধটা বুঝতে পারি যে আমাকে কিন্তু এই কাজটা করা যাবে না, আমাকে তখন ওই পথ থেকে বিরত হবে। এবং সেই শোকটা দেখে আমার কান্না হলো বা শুদ্ধিকরণ, ভেতর থেকে শুদ্ধিকরণ হলো। এটা কিন্তু নিম্ন মস্তিষ্কের কাজ। তখন সে রসে জারিত হয়ে গেল। সে তখন ওই বলে না যে এমন অভিনয় দেখলাম, আমি তো মোহিত হয়ে গেলাম, আমি তো আবেগে ভেসে গেলাম, আমি তো বোঝা গেল না এটা অভিনয় হলো। এই যে অভিনয় হলো না, মনে করলাম যে আমি এটা অভিনয় হচ্ছে না মঞ্চে, তার মানে সে কিন্তু চরিত্রের সঙ্গে মিশে গেল। এবং আমরা যে মজার কথা হলো, যখন আমরা কোনো নাটক দেখি, আমরা কোনো নাটকটা চরিত্রটাকে আমরা কি করে নিজের মনে করি? কখন মনে করি যে কি সুন্দর চরিত্রটা করেছে, দারুণ অভিনয় করেছে। কেন বলি আমরা? অ্যাকচুয়ালি ওই চরিত্রটা খুব সুন্দরভাবে খুব বাস্তবায়িত করেছে। আসলে বলি ওই জীবনের অভিজ্ঞতা থেকে মিলিয়ে, এবং তখন আমার যখন নাটক দর্শক দেখে, তখন কিন্তু চরিত্রের সঙ্গে যে ঘটনাগুলো ঘটাচ্ছে চরিত্র বা সংলাপগুলো বলছে, তার সঙ্গে সঙ্গে আমার নিজের যে অভিজ্ঞতা, জীবনের বাস্তব জীবনে যে অভিজ্ঞতাগুলো, আমার জীবনে চলতে চলতে যে অভিজ্ঞতাগুলো, সেইগুলো মেলাতে যায়। হ্যাঁ, সেটা কিন্তু আমার এই তো চরিত্র। যখন দেখবেন যে কোনো একটা চরিত্র আমার খুব ভালো লেগেছে, তখন মনে হবে যে চরিত্রের সঙ্গে আমার বাস্তব জীবনে মিল খুঁজে পেয়েছি। দেখবেন খেয়াল করে, কোনো একটা চরিত্র দেখতে চাই আমার খুব ভালো ফাটাফাটি লেগেছে, খুব সুন্দর অভিনয় করেছে, তো খুব ভালো চরিত্রটা, তো তখনই খেয়াল করবেন যে আমার বাস্তব জীবনের সঙ্গে ওই চরিত্রটা অনেক মিল আছে। আমার জীবনে, পারিবারিক জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, যদি একটা ছেলে বা একটা মেয়ে নাটকটা বা আমার পরিচিত কেউ হয়তো সুইসাইড করলো, খুব নর্মাল একটা উদাহরণ দিচ্ছি আমি, এবং সেই ঘটনা যদি আপনি মঞ্চে দেখেন, দেখতে আপনি হাউ হাউ করে কাঁদলেন, তার মানে কি হলো? আপনার পূর্ব অভিজ্ঞতা, আপনার স্মৃতি, আপনার কান্না, আপনার দুঃখগুলো আপনার কিন্তু তখনই আপনাকে মনে করিয়ে দিল। অ্যাকচুয়ালি আমরা মঞ্চে যখন অভিনেতা করি, আমরা দর্শককে কিন্তু খোঁচা দিয়ে তার বাস্তব জীবনটাকে খোঁচা দিতে চাই, বাস্তব অভিজ্ঞতাগুলো খোঁচা দিতে চাই, এবং খোঁচা দিয়ে ওটাকে জারিত করার চেষ্টা করি। আর জারিত যখন করতে পারি ঠিক মতো, যদি আমি রস সঞ্চার করতে পারি ভাবের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু আমরা সফল হব। যখন সে একাত্ম হয়ে যাবে চরিত্রের সঙ্গে, যখন তার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তার কাছে মনে হবে চাক্ষুষ আমি মঞ্চে দেখছি, তখন কিন্তু ঘটনাটা এবং তার নাটকটা, তার চরিত্রটা আপন হয়ে যাবে। এই কাজটাই কিন্তু অভিনেতাকে করতে হয় ভাবের মধ্যে দিয়ে। তাকে ভাবগুলো, আবার উদ্দীপন ভাব আছে, যে উদ্দীপন ভাবগুলো তাকে এই পোশাক, লাইট, সুগন্ধি ইত্যাদির মধ্য দিয়ে তাকে উদ্দীপিত করে ক্যারেক্টারকে, এবং ক্যারেক্টারের মধ্য দিয়ে সেই এসেন্সগুলো ছড়িয়ে যায় দর্শকের মাঝখানে। অ্যাকচুয়ালি ভাব তৈরি করে হলো অভিনেতা, আর রস সঞ্চারিত হয়, রস জারিত হয়, রসের মধ্যে ডুবে যায় অভিনেতা। এই রসের আদান প্রদান এবং ভাবের আদান প্রদান চলতে চলতে, যখনই আমরা মঞ্চে অভিনয় করি, মঞ্চে আমরা দেখি না যে মঞ্চে অভিনয় করতে করতে অনেক অভিনেতা বলে, আমাদের দলেরও বলে যে
নাটকে প্রথমে উকি মেরে দেখে যে দর্শক আছে তো, কটা দর্শক, স্যার 2টো দর্শক, 10টা দর্শক। যখনই বেশি দর্শক হয়ে যায় খুব একটা এনার্জি ভেতরে ভেতরে চলে আসে। তার মানে না, এই যে ভাবের আদান প্রদান বা সেই সংখ্যা বা ইত্যাদির মধ্যে যে দর্শকের সঙ্গে আদান প্রদান, অ্যাকচুয়াল থিয়েটার তো অ্যাকচুয়াল তাই। আমার স্যার সৌমিত্র বসু, ডক্টর সৌমিত্র বসু একটা কথা বলতেন, থিয়েটার কিন্তু দুজন মানুষকে দিয়ে দুজন মানুষকে খুব প্রয়োজন, একটা হলো অভিনেতা আর একটা হলো দর্শক। ক বলে একজন চরিত্র সে অভিনয় করে মঞ্চে, আর খ বলে একটা দর্শক সে কিন্তু দেখে। এছাড়া থিয়েটারে আর কিছু নেই, একটা মানুষ অভিনয় করে আর একটা মানুষ দেখে। এই যে পারস্পরিক যে সম্পর্কের মধ্যে দিয়ে তবে কিন্তু একটা নাটক একটা নির্মাণ হয়। রসের আদান প্রদান, ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সামাজিক বক্তব্য হোক বা যাই বলুন, সেটা কিন্তু এই প্রেরকের যারা অভিনেতা তাই সেতু বন্ধনটা করে, যে তার পেছনে থাকে ডিরেক্টর থাকে, তার ভাবনা বা নাটককার যে নাটক লেখে এই ভাবনাগুলোতে জারিত হয়। এছাড়া আমি আর দীর্ঘায়িত করলাম না বেশি, এরপর তত্ত্বকথাগুলো শুনবো, আমি শিখবো একটু। আর রসের তো ভাব সেগুলো ওনারা বলবেন, যে আমাদের নাট্যশাস্ত্রে রস রয়েছে 8টা: শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, এবং কোথার থেকে তার উৎপত্তি হয় এবং কিভাবে তা অভিনেতা সেটাকে তৈরি করে প্রণালীগত দিক দিয়ে হয়তো ইত্যাদি বিষয়গুলো, বা অভিনবগুপ্ত, ভট্টলোল্লট বা ভট্ট শঙ্কু ইত্যাদি যারা এই রসের তত্ত্ব নিয়ে আরও ভালোভাবে বিচার করেছেন। কারণ রসের বিষয়টা এতটাই কঠিন, নাট্যশাস্ত্র বিষয়টা তো এত কঠিন, রসের বিষয়টা আরও কঠিন, যে এর বিচার করে করে এত লোক বিচার করছেন, এত পণ্ডিত মানুষরা, কিন্তু ঠিক মতো সেই রসের বিচারটা করে ওঠা সম্ভব নয়। ঠিক আছে, তাও আমরা যেটুকুনি বুঝি সেইটুকুনি আমার বিচার বুদ্ধি দিয়ে আমি বললাম। আমি জানি না কতটুকু বললাম, যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছু যদি অভিজ্ঞতা হয় সেই জন্য ধন্যবাদ। আমি বিভাসকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির পক্ষ থেকে ডক্টর দানি কর্মকার মহাশয়কে অনেক ধন্যবাদ রসতত্ত্ব নিয়ে অনেক আলোচনা করার জন্য, এবং আমরা রস সম্বন্ধে অনেক কিছু জানলাম। মঞ্চের মানুষের সঙ্গে দর্শকের কি সম্পর্ক, এই ব্যাপারে একটু ধারণা হলো। এখন আজকের বক্তাদের মধ্যে আমরা দ্বিতীয় বক্তা হিসাবে সৌগত ঘোষ, একজন গবেষক, ওনার কাছ থেকে আমরা আজকের সেমিনারের বিষয় সম্বন্ধে কিছু শুনব। উনি আপনাদের সামনে রেখেছেন কি মস্তিষ্কের রস কিভাবে আমাদের মধ্যে কাজ করছে এবং আমরা সেই রসের অনুভব কিভাবে করছি। আচ্ছা, আমি একটু প্রথমে রসতত্ত্বটা কি, কোথা থেকে আসছে সেই বিষয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আমাদের সংস্কৃতে একটি গ্রন্থ আছে নাট্যশাস্ত্র। তো সেই নাট্যশাস্ত্র গ্রন্থটি সংস্কৃতে লেখা এবং তার রচয়িতা হচ্ছেন আচার্য ভরতমুনি। তিনি এই সংস্কৃতে গ্রন্থটি লিখেছেন। তো সেখানে সংস্কৃত যে বাংময় সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে দৃশ্যকাব্য এবং অপরটি হচ্ছে শ্রব্যকাব্য। দৃশ্যকাব্যতে কি থাকে না, যেটা আমরা দেখতেও পারি আবার শুনতেও পারি, তার মধ্যে দর্শন যোগ্যতাও রয়েছে আবার শ্রবণ যোগ্যতাও রয়েছে। আর যেটা শ্রব্যকাব্য সেটা শুধুমাত্র শ্রবণ যোগ্যতা তাতে রয়েছে। যেহেতু এই দৃশ্যকাব্যে দর্শনযোগ্যতা রয়েছে সেই জন্য জনপ্রিয়তা বেশি, এবং এই দৃশ্যকাব্যের মধ্যেই এই নাটক তত্ত্বটি আসছে, নাটক সম্প্রদায়টি আসছে। তো কোনো ঐতিহাসিক বৃত্তকে বা লোক প্রচলিত গল্পকে কবি যখন নাটকে তার সামগ্রী রূপে তুলে ধরছেন, এখানে কবির উদ্দেশ্য কি এই লোক প্রচলিত বা গল্প বা ঘটনাটাকে উল্লেখ করা নয়, অপিতু নাট্যকারের কাজ হলো সেই ঘটনার মাধ্যমে নিজের অনুভূতিকে ব্যক্ত করা। নাট্যকার নিজ অনুভূতির মাধ্যমে সেই ঘটনাকে এমনভাবে মঞ্চস্থ করেন তা দেখে প্রেক্ষক অর্থাৎ দর্শক যে আছে আনন্দে অভিভূত হয়ে যাবে। এই কাব্যশাস্ত্রের নানা প্রস্থান ভেদ আছে, অর্থাৎ মানে একটা কাব্যকে যদি আমরা একটা শরীর হিসাবে কল্পনা করি, এর অনেক কিছু আমাদের শরীরের যেরকম অনেক অবয়ব আছে, হাত, পা, চোখ, মুখ, নাক, সেরকম যদি এই কাব্যশাস্ত্রটাকে একটা শরীর হিসাবে ভাবি তারও অনেক অবয়ব আছে, অলঙ্কার, রীতি, ধ্বনি, রস। তো তার মধ্যে এই রস তত্ত্বকেই আচার্যরা সব থেকে প্রধানতা দিয়েছেন। কি এই নাটকের মধ্যে যদি রস না থাকে তাহলে অন্য কোনো জিনিসও শোভা পায় না। সেই জন্যে আচার্য বিশ্বনাথ নামের একজন কবি ছিলেন। তো তিনি তার প্রসিদ্ধ যে গ্রন্থ সাহিত্য দর্পণ, সেখানে বলছেন কি বাক্যম রসাত্মকম কাব্যম, কি কাব্যকে অর্থাৎ বাক্যকে রস যুক্ত হতে হবে,
সেখানে যদি রস না থাকে তাকে আমরা কাব্য বলবো না। নাটকে যদি রস না থাকে তাহলে সেই নাটকের যে জনপ্রিয়তা সেটা আমরা বোধ করতে পারবো না। তো ভারতীয় যে বাংময় সেখানে রস শব্দের ব্যবহার অনেক প্রাচীনকাল থেকে হয়ে আসছে। সামান্যতঃ স্যারও বলেছেন কি রস শব্দের প্রয়োগ আমরা 4টি অর্থে করে থাকি। একটা হচ্ছে পদার্থের রস, মানে জাগতিক রস, যেটা আমাদের খাদ্যবস্তুর মধ্যে আমরা পেয়ে থাকি। মধুর, অম্ল, কটু, লবণ, কষায় আর তিক্ত, এই 6টা রস আমরা পেয়ে থাকি। কিন্তু এটা গেল পদার্থের রস। আর একটা আয়ুর্বেদের রস, আয়ুর্বেদেও রস তত্ত্বের গণনা করা হয়েছে। বাত, পিত্ত, কফ আদি এরকম করে কিছু রসের কথা বলা হয়েছে। 3 নম্বর যেটা, সেটা হলো সাহিত্য রস। সাহিত্যেও রস থাকে, আমি পরে আসছি সেটার কথায়। আর লাস্ট যেটা কিছু আচার্যরা মেনেছেন সেটা হচ্ছে মোক্ষরস অথবা ভক্তিরস। সেটা বৈষ্ণব সম্প্রদায়ে খুব প্রচলিত, মানে ভক্তিকেও একটা রসের মধ্যে আনা হয়েছে। আপনি যদি মানে আপনার ভক্তিতে যদি রস না থাকে তাহলে আপনি সেই ভগবান আর ভক্তের যে মধ্যে যে একটা কাছাকাছি আসা সেটা অনুভব করতে পারবেন না। তো সেই জন্যেই এখানে এই রস শব্দটি যে আছে, আস্বাদ্যতে ইতি রসঃ, রস্যতে ইতি রসঃ, এই অর্থে ব্যবহার করা হয়েছে, আস্বাদন করা অর্থে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আমরা বোঝার চেষ্টা করি। এই যে রস সাধারণ জগতে আমরা 6টা পেয়ে থাকি, আর নাটক বা কাব্যের মধ্যে আমরা 9টা পেয়ে থাকি। শৃঙ্গার, করুণ, হাস্য এরকম করে 9টা রস পেয়ে থাকি। এই যে আমাদের ঈশ্বর যে জগৎ সৃষ্টি করেছেন সেখানে তাহলে আমরা 6টা রস পাচ্ছি, কিন্তু নাট্যকার যে নাটক রচনা করেন সেখানে 9টা রস প্রয়োগ করছেন। তাহলে ঈশ্বরের সৃষ্ট এই জগৎ থেকে কবিরা বলছেন নাট্যকারের সৃষ্ট এই যে জগৎ সেটা উৎকৃষ্ট, কারণ ঈশ্বর তো 6টা রসের প্রয়োগ করেছেন, নাট্যকার 9টা রসের প্রয়োগ করছেন। আর কিভাবে উৎকৃষ্টতা আসছে এই নাটকের মধ্যে? বলছে ঈশ্বরের যে সৃষ্টি সেখানে আমাদের নিয়তির নিয়মকে মেনে চলতে হয়, আমরা কিন্তু নিয়মের বাইরে যেতে পারি না। আপনার যে অগ্নি আছে, আমরা যদি আগুনকে ধরে নিই, আগুনের মধ্যে দাহকতা থাকবে, আগুন জ্বালাবে, আগুন কিন্তু কখনো শীতলতা প্রদান করবে না, এটা নিয়ম ঈশ্বর আমাদের বানিয়ে দিয়েছেন। কিন্তু কাব্যতে কবি কি করেন? আকাশেই কেবলমাত্র চন্দ্রমা ওঠে না, কবি কারুর মুখেও চন্দ্রমা নিয়ে আসতে পারেন। আমরা বলে থাকি বাচ্চাটার মুখটা দেখো যেন চন্দ্রের মতো, এটাই হচ্ছে কবির কল্পনা। কবি যে রস সৃষ্টি করছেন তো সেখানে বলছেন নব রস ও রুচিরাম। তো আমি আমার কাব্য বা নাট্যকে 9টা রসের দ্বারা একেবারে হ্লাদৈক্যময়ী করে তুলেছি, একেবারে আনন্দের করে তুলেছি। কিন্তু ঈশ্বরের সৃষ্ট এই জগতে এত আনন্দ নেই। ঈশ্বরের সৃষ্ট এই জগতে আনন্দ নেই কেন? একটু তাত্ত্বিক দিকে যাই, যেহেতু নাটকের তত্ত্ব। গৌতম বুদ্ধ কি বলছেন না, জগতের সমস্ত সবকিছুর মধ্যে দুঃখ লুকিয়ে আছে। আপনি যেটা আনন্দ বলে উপভোগ করছেন জগতে, সেটার পিছনে দুঃখ লুকিয়ে আছে। এই হচ্ছে গৌতম বুদ্ধের কথা। সেই জন্য উনি যে 4টে আর্য সত্য দিয়েছেন তার প্রথমেই বলছে সর্বম দুঃখম। এই জগতে যা কিছু দেখছো বাবা সব দুঃখময়, দুঃখের বাইরে কিছু নেই। একটু উদাহরণ দিই, আপনাদের কারুর পুত্র বা কন্যা যদি বাইরে বিদেশে থাকে, ধরুন সে অনেক দিন পরে, বছর 4 পরে আপনাদের কাছে ফিরেছে ঘরে, ফেরার পরে সেই যে সময়টা সেটা আপনাদেরকে কিন্তু আনন্দ দিচ্ছে যে 5 বছর পরে আমার পুত্র আমার কাছে ফিরে এসেছে। ঠিক এই যে আনন্দটা, এইটাই কিছুক্ষণ পরে আপনার জন্য দুঃখ হয়ে উঠবে। কেন না, যে পুত্রকে আপনি 5 বছর ধরে দেখেননি, কষ্ট পাচ্ছিলেন, এবারে তাকেই আপনি বলবেন এই তুই এসেছিস, আমার জ্বালাতন শুরু হয়ে গেল, তোর জন্য লোকের কাছে শুনতে শুনতে আমার কান খারাপ হয়ে যাচ্ছে। মানে গৌতম বুদ্ধ এটাই বোঝাতে চাইছে, যে জিনিসটাকে আমরা আনন্দ বলে মনে করছি পরক্ষণেই কিন্তু সেটা দুঃখ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। সেই জন্যে ঈশ্বরের সৃষ্ট এই যে জগৎ, এখানে বলছে কি দুঃখ ছাড়া কিছু নেই। কিন্তু কবির সৃষ্ট যে জগৎ, কবি যে কল্পনার দ্বারা যে জগৎ নির্মাণ করেন সেখানে কেবলমাত্র আনন্দ, সেখানে দুঃখ নেই। তো এটাকে একটু যদি আমরা উদাহরণ দিয়ে নাটকের বোঝার চেষ্টা করি, আমরা দেখি কিভাবে সেটা হয়। যখন দুষ্যন্ত, আপনারা অভিজ্ঞান শকুন্তলম নাটক দেখেছেন তো, বা অভিজ্ঞান শকুন্তলম পড়েছেন, মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম খুব প্রসিদ্ধ একটা নাটক। তো সেখানে দুষ্যন্ত যখন প্রথমবার শকুন্তলাকে দেখছে, তো কালিদাস দুষ্যন্তের মুখ থেকে বলাচ্ছেন, মানে দুষ্যন্ত ফার্স্ট টাইম কণ্বের আশ্রমে আসছে,
তো সেখানে শকুন্তলা তার দুই সখী প্রিয়ম্বদা এবং অনুসূয়ার সাথে জল সিঁচন করছেন, গাছে জল দিচ্ছেন। তো দুষ্যন্ত দূর থেকে লুকিয়ে লুকিয়ে শকুন্তলাকে দেখছে। তা কালিদাস দুষ্যন্তের মুখ থেকে বলাচ্ছেন, দেখুন কবির সৃষ্টি যে কত সুন্দর, বলছে লব্ধম নেত্র নির্বাণম, কি আমি এমন কাউকে দেখলাম যাকে দেখার পরে আমার চোখের মোক্ষপ্রাপ্তি হলো। মানে আমাদের মোক্ষপ্রাপ্তি যে চারটে পুরুষার্থ মানা হয়েছে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, কি আমাদের ধর্ম হবে, কাম হবে, অর্থ হবে, ফের মোক্ষের দিকে আমরা এগিয়ে যাব। তা এই মোক্ষ করার জন্য আমাদের অনেক সাধন পথ দেওয়া হয়েছে, কঠিন কঠিন জপ, তপ, ধ্যান আদি। কিন্তু কালিদাস দুষ্যন্তকে দিয়ে বলাচ্ছে কি আমি এমন কাউ। আরেকটা বলা হচ্ছে কি এই রসতত্ত্ব থেকে আমরা আমাদের কি প্রয়োজন, আমরা কি পাবো, নাটক দেখতে এসে আমরা কি পাবো। আমাদের তো একটা প্রয়োজন চাই, আমরা যে কোনো একটা কাজ করতে যাব তার একটা প্রয়োজন থাকা দরকার। যেমন আমাদের শাস্ত্রে বলা হয় কি প্রয়োজনম অনুদ্দিশ্য মূর্খ অপি না প্রবর্ততে, মানে প্রয়োজন ছাড়া মূর্খ কোনো কাজে প্রবৃত্ত হয় না। তাহলে আমরা তো একটু মূর্খদের থেকে ভালো অবস্থায় আছি। কিছু প্রয়োজন তো বলছে হ্যাঁ প্রয়োজন আছে। প্রয়োজনটা কি না, চতুর্বর্গ ফলপ্রাপ্তি সুখাত অল্প ধিয়ামপি কাব্যদেব যতস্তেন তৎস্বরূপম নিরূপতে, কি না এই নাটকের মাধ্যমে আমাদের চতুর্বর্গ প্রাপ্তি হয়। আমাদের ধরবে কি এই জিনিসটা আমাকে দুঃখ দিল, সেই ঘৃণা যতক্ষণ না আসবে আপনি সেই জিনিসটাকে ছেড়ে এগিয়ে যেতে পারবেন না। তো সেই জন্যে এই বিভৎস রসও আমাদেরকে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে আমাদের এই যে নাটকের রস, এই নাটকের রস আমরা সফল কলাকৃতি কি করে বুঝবো না, অধ্যয়ন বা প্রেক্ষণ করার পরে সহৃদয় অনিবার্য রূপে এক প্রকার মনোপ্রসাদ বা আত্মপরিতোষ লাভ করে। মনোপ্রসাদের অর্থ এই নয় কি দর্শক একেবারে হাসতে হাসতে প্রেক্ষাগৃহ থেকে বেরোবে। মনোপ্রসাদের অর্থ হলো কি কলাকৃতি যত উদাত্ত হবে, যত গম্ভীর হবে, প্রেক্ষক সেই অনুপাতে গম্ভীর হয়ে পড়বে। কারণ আমি আগেই বলেছি রস বোধ করা মানেই হচ্ছে নিজেকে জানা, আর নিজেকে জানা মানেই আত্মস্থ হওয়া। আত্মস্থ হলেই পরম আনন্দ এবং পরম শান্তি লাভ হবে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ঠাকুর পরমহংসদেব, কি মৌমাছি যতক্ষণ উড়ে বেড়ায় ফুলের চারপাশে ততক্ষণ ভনভন করে, যেই ফুলে বসে যায় সে চুপ হয়ে যায়। আপনি যতক্ষণ প্রেক্ষাগৃহের বাইরে থাকবেন ততক্ষণ আপনাদের মধ্যে কৌতূহল, বিভিন্ন কথাবার্তা চলবে, কিন্তু যেই আপনি প্রেক্ষাগৃহে ঢুকছেন এবং নাটক দেখছেন, আস্তে আস্তে আপনি চুপ হয়ে যাবেন, গম্ভীর হয়ে যাবেন। কারণ কি আপনি রসের মধ্যে যাচ্ছেন, আপনি নিজের মধ্যে এবার ডুবতে শুরু করেছেন এইভাবে। কিন্তু এই আত্মপরিতোষের স্থানে যদি আমরা দর্শকের চিত্তে কোনো রকম ক্লেশ বা বিক্ষোভ দেখি, তাহলে আমাদের বুঝতে হবে কি এই নাটকীয়তায় বা নাটক প্রেক্ষণে কোনো রকম ত্রুটি থেকে গেছে। তো সেই জন্যে এই যে নাট্যতত্ত্বের রস অভিনেতা এবং দর্শক দুজনের ওপরেই সমান প্রভাব বিস্তার করে। কারণ অভিনেতা যে আছে সে যতক্ষণ না নিজের মধ্যে রস বোধ জাগিয়ে তুলতে পারবে ততক্ষণ দর্শককে সেই রসের অনুভব করাতে পারবে না। তো সেই জন্যে এই নাটকের যত অভিনেতা আছে তাদেরকেও এই রস নিয়ে জানা দরকার। কারণ তারা যে এই শৃঙ্গার, করুণ, হাস্য এই রসের তত্ত্বকে যতক্ষণ না বুঝে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন ততক্ষণ দর্শককেও সেই আনন্দে আনন্দিত করে তুলতে পারবে না। তো এই আমার মতে হলো এই হলো রসের তত্ত্ব এবং দর্শক ও অভিনেতার ওপরে কি প্রভাব পড়ে থাকে আমার মতন করে বলার চেষ্টা করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সৌগত ঘোষ মহাশয়কে। উনি একজন রিসার্চার, একজন গবেষক। রস নিয়ে ওনার অনেক পড়াশুনো আছে। আশা করি আমরা অনেক রসতত্ত্ব সম্বন্ধে সমৃদ্ধ হলাম। অন্ততপক্ষে কিছুটা হলেও আমাদের ইচ্ছে জাগলো যে আমরা হয়তো রসতত্ত্ব নিয়ে আরো পড়াশুনো করব বা আরো জানবো। আমরা রসতত্ত্ব এবং অভিনয় এবং দর্শকের উপর তার কী প্রভাব সে নিয়ে তাদের বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এটাও সাধুবাদ জানাই তাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। রস কাব্য এবং নাটক দুটোতেই আমরা একই রকমভাবেই রস আস্বাদন করি। আদতে আমরা নাটক কেন দেখি, আমরা কাব্য কেন পাঠ করি, দুটোতেই আমরা আনন্দ পাওয়ার জন্য। এখন রসকে খুব সম্ভবত আমাদের সময় থেকে 2000 বছর আগে ভরত তার নাট্যশাস্ত্রে
রসতত্ত্বের কথা বলেছেন এবং তিনি বলেছেন রস আসলে নিষ্পত্তি হয়, রস আস্বাদন হয়। কিন্তু তারপরে দশম এবং একাদশ শতাব্দীতে সরে গিয়ে অভিনবগুপ্ত বলেন না, রস আসলে অভিব্যক্ত হয়, ব্যঞ্জিত হয়। আসলে দর্শক এবং অভিনেতা এই দুয়ের মধ্যে একটা যোগ, একটা সামঞ্জস্য, একটা একাত্মীভূত ব্যাপার যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত রস আমরা অভিব্যক্ত করতে পারি না এবং রস আমরা লাভ করতে পারি না। সাধারণত বিষয়টা দেখা যেতে পারে তাত্ত্বিক দিক থেকে। ভরত বলেছেন যে আসলে রসসূত্র অনুসারে তার নিজের যে তত্ত্ব সেটা হচ্ছে বিভাব, অনুভাব এবং ব্যভিচারী সংযোগ রস নিষ্পত্তি। এই কথাটির উপর নির্ভর করেই রস নিষ্পত্তি হয় বা রসের অভিব্যক্তি হয়। আসলে আমরা যদি দেখি যে আমাদের লৌকিক জগতের যা যা বিষয়, যেমন ধরুন ভূমিকম্প হলো, যেমন ধরুন কোনো ব্যক্তি মারা গেল, এবং একই সঙ্গে এগুলো সব আমাদের প্রাকৃতিক জগতের বিষয় হতে পারে, কিন্তু এই বিষয়গুলো লৌকিক। যতক্ষণ না পর্যন্ত এই মৃত্যু এবং এই শোক কাব্য বা নাটকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা রসের জায়গায় পৌঁছাতে পারবো না। অর্থাৎ যখন এটি কাব্য বা নাটকে উঠে আসছে তখন এটা অলৌকিক, আর যখন পর্যন্ত এটি আমাদের বাস্তব জগতের ঘটে যাওয়া কোনো ঘটনা হয়ে যাচ্ছে তখন এটা লৌকিক। এটি ভরতের যে রসসূত্র অনুসারে তাহলে লৌকিক বিষয় রস আমরা আস্বাদন করতে পারি না যতক্ষণ না পর্যন্ত কবি বা নাট্যকারের এক প্রতিভার মায়া বলে নাটক বা সাহিত্য বা শিল্প হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা রস পেতে পারি না। ফলে রসের এই সূত্রকে যদি আমরা দেখি তাহলে বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব এবং এর সঙ্গে স্থায়ীভাবে সংযোগে রস নিষ্পত্তি লাভ করা যেতে পারে। বিভাব একটু আগেই আমার বক্তা বলেইছেন, সৌগত বিষয়ে আলোচনা করেছেই যে শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, যেখানে বিভাবের কথা। বিভাব আসলে কারণ, আমাদের রসের কারণ, মানে রস উপলব্ধি হচ্ছে, রস অভিব্যক্ত হচ্ছে তার কারণ। কারণ কারা? এই যে অভিজ্ঞান শকুন্তলম যদি ধরি, শকুন্তলা এবং দুষ্মন্ত। যদি দুষ্মন্তের কারণ হয়, যদি দেখি যে শকুন্তলার জন্য দুষ্মন্তের হৃদয়ে রতি ভাব জেগেছে, তাহলে দুষ্মন্ত যে হচ্ছে বিষয় এবং শকুন্তলা যে হচ্ছে আশ্রয়, এই দুটিকে কেন্দ্র করে আমরা এগোতে পারি। মাননীয় ডক্টর দানি কর্মকার এবং নাট্য গবেষক সৌগত ঘোষ এবং অধ্যাপক সিদ্ধার্থ খাড়া সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আজকে এখানে এসে এই সেমিনারে বসে আপনাদের অনেক কথা শুনলাম এবং অনেক সমৃদ্ধি লাভ করলাম। তো আমি আমার ছোট্ট কতগুলো কথা বলবো, যার ভেতর থেকে আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাইছি। আপনারা একটু বলবেন যদি আমার কোনো মানে বলার মধ্যে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে একটু বলবেন। আমার কিন্তু আমি 50 বছর ধরে অভিনয়ের মধ্যে আছি। আমি কিন্তু অভিনয় নিয়ে এই রবীন্দ্রভারতীর মতো বা বিশ্বভারতীর মতো এরকম কোনো বিশ্ববিদ্যালয়ে কখনো পড়িনি, কিন্তু আমি বুঝেছি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমাদের মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনটাই হলো অভিনয়। জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সে পৃথিবী নামক এই রঙ্গমঞ্চের উপরে কিন্তু অভিনয় করে চলেছে এবং প্রত্যেকে নিজেরা নিজেদের জীবনে তারা নায়ক বলেই মানে গণ্য হয়। যেমন নাটকের ক্ষেত্রে মঞ্চে একটা নাটকের একটা অ্যাসেন্ডিং থাকে, ক্লাইম্যাক্স থাকে, ডিসেন্ডিং থাকে, তারপর নাটকটা শেষ হয়ে যায়। আমাদের জীবনটাও তাই। আমাদের জীবনের শুরু থেকে একটা উত্থান, তারপরে একটা দীর্ঘ যৌবনের আমাদের একটা ক্লাইম্যাক্স থাকে, তারপর আস্তে 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 আমাদের জীবনের অ্যাসেন্ডিংটা, ডিসেন্ডিংটা নেমে আসে, আমরাও একদিন এই রঙ্গমঞ্চ ছেড়ে চলে যাই। তো এর ভিতর থেকে একটা জিনিস যেটা বোঝা যায় যে থিয়েটার, ঠাকুর বলেছেন থিয়েটারে লোকশিক্ষা হয়। তো থিয়েটারে যে লোকশিক্ষা হয় ঠাকুর বলেছেন, তিনি তো অশিক্ষিত মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কি একজন মহাধ্যানী। আমরা
এটুকু জানি যে যিনি যত বড় ধ্যানী তিনি তত বড় জ্ঞানী। আমাদের দেশে যত মহাপুরুষ তারা তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন তারাই কিন্তু মহাজ্ঞানী হিসেবে আমাদের কাছে পরিগণিত হয়েছেন। আমরা দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমরা যখন দেখি যে কোনো একটা নাটকে অভিনেতারা যখন একেবারে তার চরিত্রের মধ্যে দিয়ে বিলীন হয়ে যায়, নিজেকে চরিত্রের মধ্যে একেবারে সম্পূর্ণ রকমভাবে মানে লীন করে ফেলে, তখন কিন্তু সেই অভিনেতার অভিনয় থেকে তার গেস্টার, তার পশ্চার, তার বলা, শুধুমাত্র সংলাপ নয়, তার শারীরিক অঙ্গি ভঙ্গি সমস্ত কিছুর ভিতর থেকে আমরা কিন্তু আমাদের সঙ্গে একটা একাত্ম বোধ কিন্তু আমরা সঙ্গে করতে পারি আর কি। আমরা মনে হয় আজকের বক্তাদের সঙ্গে দর্শক শ্রোতা সবাই যে আলোচনা হলো, আমার মনে হচ্ছে আমাদের এই সোসাইটির উদ্দেশ্য কিছুটা হলেও স্যাটিসফাইড বলেই আমরা মনে করছি। আমার খুব ভালো লাগলো, আমাদের সদস্যদেরও খুব ভালো লাগলো যে এই রকম একটা জটিল বিষয় হয়েও আজকের আলোচনাটা ভালো হয়েছে। তো খুবই ধন্যবাদ বক্তাদের, এবং যারা অল্প সংখ্যক মানুষ থাকলেও সবাইকে অনেক ধন্যবাদ যে আজকে এই রকম একটা বিষয় নিয়ে আমরা দীর্ঘ 1 ঘন্টা 45 মিনিট প্রায় একটা আলোচনা করতে পারলাম, এবং বিষয়টার মধ্যে যে নিজেরা ঢুকতে পেরেছি, খুবই ভালো। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের এই পর্বের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। আমরা আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব। পরপর দুখানা আমাদের নাট্য প্রযোজনা আছে। প্রথমটি অনিমেষ সান্যালকে খুঁজছি, ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন, নাটক নির্দেশনা আশিস সর্দার। দ্বিতীয়টি আমাদেরই আয়োজক সংস্থা দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির নাটক রক্তকরবী, নির্দেশনা বিভাস সর্দার। আমি এটাকে পরিচালনা করেছি, চেষ্টা করেছি। তো আপনারা যারা আছেন আসুন, আমাদের প্রযোজনা দেখবেন। আমাদের প্রথম নাটক অনিমেষ সান্যালকে খুঁজছি আমরা 7টায় শুরু করব। তুই চ্যাপেল বিল্টু তোরা সবাই আমার কাছে স্পেশাল, সেখানে আমি একা। ধুর, এখন আবার কে এলো? মানবী, মানবী দরজাটা খোলো। তুমি খোলো, আমি ফোনে আছি। এই ফোনটা কেটে দরজাটা খুলতে পারছিস না? না পাচ্ছি না, দেখো আবার কি বিরক্ত করছে। আমি যেন কি বলেছিলাম, হ্যাঁ আসছি। নমস্কার। নমস্কার। অনিমেষ সান্যাল আছে? আমি অনিমেষের বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন ভেতরে আসুন, আসুন বসুন বসুন। হ্যাঁ, বসবো? হ্যাঁ বসুন। আসলে অনিমেষটা একটু ক্লাবে গেছে, আজকে ওর কোর্টে ছুটি আছে তো। কোর্ট? কোর্ট মানে ও কি লয়ার? হ্যাঁ অ্যাডভোকেট। আপনি জানেন না? আসলে কি বলতো, প্রায় 30 বছর হয়ে গেছে যেন ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ওর ঠিকানাও ছিল না। আসলে অনেক খুঁজতে খুঁজতে চলে যেতাম আজকে। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ওর কলেজ ফ্রেন্ড? একদম একদম, আমরা না একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। হ্যাঁ আচ্ছা, আপনি বসুন, আপনার জন্য না আমি একটু চা করে নিয়ে আসি। আসলে আমার কাজের মেয়েটা ছুটি নিয়েছে, আমার কলেজ ছুটি আছে বলে। আর বসুন। আচ্ছা, বলছি কি, চা আমি খাবো না, বুঝতে পারছেন, আমার ওই ছোটো থেকে লিভার প্রবলেম আছে। এটা অনিমেষ চান? হ্যাঁ। ও সরি। আপনি টিচার? হ্যাঁ, আমি ওই একটা সরকারি কলেজে পড়াই। বেশ বেশ। আচ্ছা, আপনাকে একটু ওই মিষ্টি আর জল। না না, মিষ্টি দেবেন না। মিষ্টি 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 খেলে সুগার হয়ে যেতে পারে। আপনি না ভীষণ মজা। আরে আমার চেয়ে বেশি মজা ছিল অনিমেষ, জানেন? ভীষণ মজা ছিল। কলেজ ক্যান্টিন মাতিয়ে রাখ। হ্যাঁ, এখনো অনেক বদলে গেছে। হ্যাঁ, অনেকদিন দেখাননি তো, বদলে গেছে। দেখলেই বুঝবেন, একেবারে রাম গরুরের ছাড়া হয়ে গেছে। অনিমেষ বদলে গেছে, কিন্তু অনিমেষ যে বলেছিল কখনো বদলাবে না। এটা তো সবাই বলতে থাকে, বাট বদলটা ঘটতেই থাকে। আচ্ছা, ও এখনো কবিতা লেখে? কবিতা? হ্যাঁ। অনিমেষ কবিতা লিখতো নাকি? ওই আমি তো কোনোদিন শুনিনি। আশ্চর্য, কবিতা লেখাটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আরে কত ভালো কবিতা লিখতো। আমরা বন্ধুরা তো বলা বলি করতাম একসময় বিখ্যাত কবি হবে ও। ওর একটা কবিতা শুনবেন? আমি ওর অজস্র কবিতা গড় গড় করে মুখস্থ করে দিতে পারি। আপনি এত ভালোবাসেন অনিমেষকে? আমার অবস্থানে অন্ধকারে গর্তে
থাকি, দরকার নেই আলো, আমার অগোছালোটাই ভালো। তুমি এসে গুছিয়ে দেবে আমার, আমি কেড়ে নেবে, দেওয়াল জুড়ে মুছে দেবে এঁকে রাখা সব কালো। তার চেয়ে থাক না, আমার অগোছালোটাই ভালো। যখন তখন ঘরে ফিরি পোশাক ছুঁড়ে, আমার নগ্ন প্রতিকৃতি হাসে দেওয়াল জুড়ে। এসব কি আর এমনি ঘটে? কাগজে আমার বার্তা রটে, কেন আমার এই ডাস্টবিনের সুগন্ধ ভালো? তার চেয়ে থাক না, আমার অগোছালোটাই ভালো। কেমন? অনিমেষের লেখা একদম অনিমেষের লেখা কবিতা, এত ভালো লিখতো, অসাধারণ। অথচ দেখুন আমাকে কোনোদিন শোনায়নি। ইনফ্যাক্ট ওর কাছে ওর কোনো কবিতার ডায়েরিও কখনো দেখিনি। আশ্চর্য। আমার ছেলের জন্য একসময় আমারও গর্ব হতো। আসুন মা, আসুন আসুন। আমার শাশুড়ি। ও আচ্ছা, নমস্কার। নমস্কার, বসো বাবা। ধন্যবাদ। অনিমেষের বাবা খুব পরোপকারী মানুষ ছিল। অনিমেষ ওর বাবার ধারাটাই পেয়েছিল। এখন ওর অ্যাডভোকেট হিসাবে অনেক নাম, অনেক প্রতিপত্তি, কিন্তু সেই সহজ হৃদয়ের মানুষটা ওর ভেতরে আর নেই। তুমি তো ওর তারুণ্যের বন্ধু ছিলে, তুমি নিশ্চয়ই জানবে। ও একটা সাদা রঙের টি শার্ট ব্যবহার করত, যার নিচে লাল রঙে লেখা থাকতো ব্লাড ডোনার। পরের বিপদে ঝাঁপিয়ে পড়তো, কারো দুঃখ কষ্ট সইতে পারতো না। কিন্তু সেই অনিমেষ কোথায় হারিয়ে গেল? তো মা, একবার ভেবে দেখুন, ও যে পরিশ্রমটা করে সে তো আমাদের জন্য করে না, মানবের জন্য করে, তাই না? এত টাকার কি খুব দরকার ছিল নবনীতা? তুমি তো কম রোজগার করো না, তারপরেও কিছু খারাপ মানুষকে ভালো সাজাবার জন্য ওর যে পরিশ্রম, তার কি খুব দরকার ছিল? ওই টাকায় বড় পাপ নবনীতা। এমন করে বলবেন না মা, আমার ভয় করে। তোমার বাড়িতে আর কে কে আছে বাবা? ওই বাবা মা চলে যাওয়ার পর একাই আছি মাসি। বিয়ে থা করনি? না, ওই বিয়েটা ঠিক করে ওটা হয়নি। সে কি মশাই, আপনি এখনো আনমেরে? আর কোনো চান্স নেই, 50 পেরিয়ে গেছে। বড় প্রাণ খোলা ছেলে তুমি। আমার অনিমেষটাও এমনই ছিল। আপনি ভাববেন না আমি এসে গেছি না, আমি এসে গেছি। আমি না ওকে মনে করিয়ে দেবো ওর কলেজ লাইফের সেই কথাগুলো, ওর সেই জেদি প্রতিবাদী সত্তাটাকে টেনে আবার বের করার চেষ্টা করবো। আপনি জানেন ওকে খুঁজতে কত অনিমেষ সাগরে বাড়ি গেছি আমি। বলেন কি? হ্যাঁ, তুমি আমার ছেলেকে এত পছন্দ করো? আসলে কি জানেন তো, আমরা তো আলাদা ছিলাম না, আমরা একটা টাকা এপিট ছিলাম। আর কলেজে আমাদের কি বলতো সবাই জানেন? বলতো চোরাশালি। চোরাশালি? চোরাশালি, হ্যাঁ। ওর বয়স যখন সবে মাত্র 10, হ্যাঁ। ওর বাবা ওকে একটা গান শিখিয়েছিল। বাহ। আমার খুব মনে পড়ে, আমি যেন স্পষ্ট দেখতে পাই আজও। খোলা ছাদে ওর বাবা ওকে নিয়ে পায়চারি করছিল, আর ছোট্ট অনিমেষকে একটা গান শেখাচ্ছিল। আমি ভুলতে পারি না দৃশ্যটা। এত এত আশ্চর্য ছিল মুহূর্তটা। মা, শোনান না, গানটা একবার শোনান, দেখবেন আপনার বুকের ভেতরে যে কষ্টটা আছে না, একদম হালকা হয়ে গেছে। হ্যাঁ মাসিমা, শোনান না, আমি শুনি ছোট্ট অনিমেষকে মেসমশাই কি গান শিখিয়েছিলেন। মা, উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগৎ জনপূজা, দুঃখ দৈন সবনাশী, কর দুরিত ভারত লজ্জা, ছাড় গো ছাড় শোক সজ্জা, কর সজ্জা, পুন কমল কনক ধন ধান্যে, জননী গোলাপ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চোখে,
কাঁদিছে তব চরণ তলে 300 কোটি নর নারী গো। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগৎ জনপূজা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগৎ বলছিলাম কি বলছি যে অনিমেষ ক্লাবে গেছে, বলছিলেন না ক্লাবে গেছে, ও অসাধারণ ক্যারাম খেলতো। আচ্ছা, ও কি ক্যারাম খেলতে ক্লাবে গেছে? আরে না না, ওদের ক্লাবে তো ক্যারাম নেই, ক্যালকাটা লজ খুব নামকরা ক্লাব। ও আচ্ছা, আচ্ছা। ওখানে ওই ধনী ব্যক্তিরা মদ খায়, আচ্ছা, জুয়া খেলে। মদ খায়, জুয়া খেলে? অনিমেষ এতখানি বদলে গেছে? সত্যি বদলে গেছে। এখন আপনি ওকে দেখলে চিনতেই পারবেন না। তাহলে আপনাকে একটা গল্প বলি, শুনুন। বসুন না, বসুন। একবার না আমরা কলেজ থেকে ফিরছিলাম, একটা ভাড়ার ট্যাক্সি নিয়েছিলাম আমি আর অনিমেষ। তারপর ওর দিকে দেখলাম যে ট্যাক্সিতে আরেকজন ভদ্রমহিলা আগে থেকে বসে আছে। যে পথে আমরা এসেছিলাম কোনো একটা বিষয় তর্ক করতে করতে সময়টা কেটে গেছিল। ভদ্রমহিলা মাঝ পথে কখন নেমে গেছেন আমরা খেয়াল করিনি আর কি। তা আমরা যখন নামতে গেলাম দেখলাম যে ভদ্রমহিলার পার্সটা পড়ে আছে সিটের উপরে। তারপরে সেটা খুলে দেখলাম যে ভদ্রমহিলা থাকেন মুর্শিদাবাদ। হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন, ওই পার্সটা ফেরত দেওয়ার জন্য ভদ্রমহিলাকে অনিমেষ মুর্শিদাবাদ চলে গিয়েছিল একাই। এটাই হলো অনিমেষ। সত্যি ভাবতে ভালোই লাগে, অনিমেষ ঠিক এমনটাই ছিল। জানেন, ওর সঙ্গে না আমার আলাপ হয়েছিল আলিপুর কোর্টে। আচ্ছা, আমার বাবা একটা কোনো সমস্যা নিয়ে আলিপুর কোর্টে গিয়েছিলেন কোনো একটা সিনিয়র উকিলের কাছে। বেশ। নন্দিনী, আর ফুল চাই তোমার? তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস রে। সমস্ত দিন তো কেবল সোনার কাজ করে আসি। তার মধ্যে একটু সময় চুরি করে তোমার জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর, জানতে পারলে ওরা যে তোকে শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্ত পর্বে তোমার চাই চাই, আমার খুশি এই যে রক্ত পর্বে তুমি সহজে পেলে না। অনেক খুঁজে পেতে এখানকার জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। পেয়েছিস কিশোর? আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। আমার কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হলো না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। আমি তোমাকে ফুল জোগাবো, সে আমার নিজের ফুল। এই সত্যটি কর, তুই রোজ সকালে আমার হাতে ফুল নিবি। আচ্ছা বের, তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, চলবো না, চলবো না, চলবো না। আমি বলছি একটু জানেন পিছনে মানুষের অনেকখানি বাদ দিয়ে পণ্ডিত লেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। ঠাট্টা করছো আমার সাথে তুমি? কই, তোমাকে তো ভয়ঙ্কর থেকে না। আচ্ছা অধ্যাপক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো। এরা আমাকে এখানে আনলো, রঞ্জনকে আনলো না কেন? সব জিনিসকে টুকরো টুকরো করে আনা একটা পদ্ধতি, কিন্তু তাও বলি এখানকার এই মরা মাঝখানে তো প্রাণীদেরকে কেন আনতে চাও? আমার রঞ্জন এখানে আসলে এদের এই মরা প্রাণের মধ্যে প্রাণ বেঁচে উঠবে। একা নন্দিনীকে নিয়ে যক্ষপুরী সন্তানরা হতবুদ্ধি হয়ে গেছে, আর রঞ্জনকে আনলে তাদের হবে কি? একবার মুখ ফেরাও তো দেখি, তোমাকে বুঝতেই পারলাম না তুমি কে। আমাকে যা দেখছো তাছাড়া আমি কিছুই না, বুঝবার তোমার দরকার কি? না বুঝলে ভালো থাকে না। এখানকার রাজা তোমাকে কোন কাজের প্রয়োজন এনেছে? অকাজের প্রয়োজনে। একটা কি মন্ত্র তোমার আছে, হাঁটে ফেলেছো সবাইকে, সর্বনাশী তুমি। তোমার ওই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারাই মরবে। দেখি দেখি তোমার স্মৃতিটা ওটা কি ঝুলছে? রক্ত করবি মঞ্জুরি। ওর মানে কি? এর কোনো মানেই নেই।
আমি কিচ্ছু তোমাকে বিশ্বাস করি না। কিছু একটা ফন্দি করে দেবে, আজ দ্বীপ যেতে না যেতে কিছু একটা বিপদ ঘটাবে, তাই এত সাজ ভয়ন করি, ওরে ভয়ন করি। শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। আজে তার পড়েছে আজ বাবা বসনে মরি হায় 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 তোদের ডাক দিয়েছে। ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে তোদের তো কোনো মুনাফা নেই। আমরা কিন্তু দরকারের গায়ে আট করে লাগানো, যেন ধানের গায়ে তুষ, ফালতু কিছুই নেই। আমাদের বিশু পাগল বলে, আস্ত হয়ে থাকাটা কেবল পাঁঠার নিজের পক্ষেই দরকার। যারা তাকে খায় তারা হাড় গোড় খুঁড়লেজ বাদ দিয়ে খায়, এমনকি হাড় কাটের সামনে যে ভ্যা করে ডাকে সেটাকে ভালো বলে আপত্তি করে। আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাকিছে। তোমার এই স্বপন্তরী নেটিকে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখোনি। তোরই ডোবাবে একদিন বলে দিলুম তোমার সেই সাধের নন্দিনী। দেখো বিশু, তোমার ওই নন্দিনীকে ভালো ঠেকছে না। কেন? কি করেছে? কিছুই করে না, তাই তো খটকা লাগে। এখানকার রাজা ক্ষমতা ওকে আনালে গেল, ও রকম সকম কিছুই বুঝিনি। বেয়াই, এ আমাদের বড় দুঃখের জায়গা। ও যে এখানে অষ্টপ্রহর কেবল সুন্দরীপনা করে বেড়ায়, এ আমরা চোখে দেখতে পারি। আমরা বিশ্বাস করি সাদা মোটা গাছের চেহারা ওর জন্য বেশ ভালো। যক্ষপুরীর হাওয়ায় সুন্দরের পরে অবজ্ঞা ধরিয়ে দেয়, এইটাই সর্বনেশে। নরকেও সুন্দর আছে, কিন্তু সেই সুন্দরকে সেখানে কেউ বুঝতে পারে না। নরকবাসীর সবচেয়ে বড় সাজা তাই। আচ্ছা বেশ, আমরাই যেন মূর্খ, কিন্তু এখানকার সর্দার পর্যন্ত তাকে দু চোখে সহ্য করতে পারে না, তা জানো? সুরঙ্গ কেটেই চলেছি, এক হাতের পর দু হাত, দু হাতের পর তিন হাত, তাল তাল সোনা তুলে আনছি। এই যজ্ঞপুরীতে অঙ্কের পর অঙ্ক সার বেড়ে চলেছে, কোনো অর্থেই পৌঁছয় না। তাই তো ওদের কাছে আমরা মানুষ নয়, আমরা কেবল সংখ্যা। ভাই তুমি কোন সংখ্যা? পিঠের কাপড়ে দানা আছে, আমি 47 প। আর আমি 69 রুমা। গায়ে ছিল মানুষ, এখন হয়েছি 10-25 ছক। এই বুকের উপর দিয়ে জুয়া খেলা চলছে। এখন সন্ধ্যেবেলায় মদ খেয়ে বড় জোর মাদলামি করি, উপদেশ শুনতে এলে নর হত্যা করবে। হরি বল, হরি বল। এই যে, বলতে বলতে প্রভু, প্রণাম। এই যে আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল, হরি বল। এই যে এদের কথা বলছো, এরা তো স্বয়ং পূর্ব অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলে সংসারটা টিকে আছে। তবে চরিত্র রক্ষিত হয়। হরি বল। ওর সঙ্গেও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই? ভুলিয়েছে দুঃখে। বেয়াই, আমার উল্টিয়ে কথা কও কেন? ও তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। সত্যি করে কথা বল, নইলে কিন্তু রাগ ধরে। তবে শোন, গাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ সেটা পশুর, কিন্তু দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ সেটা মানুষের। আমার সেই চির দুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। কি গো প্রসত্তরে রুগা, সকলের সঙ্গেই তোমার প্রণয়, কোনো বাদ বিচার নেই। এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়েই তো বেঁধে গেল। ও তাকে নিয়ে আলাপ চলছিল, এই দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই পরামর্শ করছি। এত সাহস, কমল করতে ভয় করে না? সর্দার, মনে মনে সব তো জানোই, খাঁচার বাকি শলাগুলোকে ঠোকরায় সে তো আদর করে নয়। এ কথা কবুল করলে কি আর না করলে আদর করে না, সেটা জানাই আছে।
ছি 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 ছি, আরে মালাটা নষ্ট করলে রঞ্জনের জন্য রাখবে না কেন? তার জন্য মালা আছে। সে দেখো কি ভয়ানক দৃশ্য। প্রেমপুরীর দরজা খুলে গেছে নাকি? ওই যে ওই কারা চলেছে প্রহরীদের সঙ্গে। ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। নন্দিনী, এই যে দিকটাতে ছাই তোমার দৃষ্টিটা সেই দিকটাতে পড়েছে। একবার তুমি শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লবলাপ করছে। তোমার এসব কথা আমি বুঝতে পারিনি। আমাদের রাজাকে তো দেখেছো, আর মূর্তি থেকে শুনছো নাকি তোমার মন মুগ্ধ হয়েছে? হয়েছে বই কি? সে যে এক অদ্ভুত শক্তির চেহারা। এই অদ্ভুত চুরিদার জমা আর এই কিংবদন্তির খরচ, আর ওই ছোটগুলো হতে থাকে ছাই, আর এই বড়টা জ্বলতে থাকে শিখা। জানো নেই, এটা হচ্ছে বড় হওয়ার তত্ত্ব। তত্ত্বের উপর রাগ করা মিছে, সেটা ভালোও নয় মন্দও নয়, যেটা হয় সেটা হয়। সর্দার, সর্দার। নন্দিনী, তোমার দেয়া সেই মুখ ফুলের মালা গাছটা আমার ঘরে দেখে এই কি চোখটা একেবারে বলতে বলতেই বলছি, প্রভু প্রণাম। ওই যে সেই মালাটা আমাকেই নন্দিনী দিয়েছিল। শুক্র প্রাণের দাম, ভগবানের শুক্র পুণ্য, বিষয়ী লোকের হাতে পড়েও তার শুক্রতা ম্লান। এটাই তো পুণ্যের শক্তি আর পাপীর প্রাণের আশা দেখতে পায়। মশাইজি, মশাইজি, ওই লোকটার একটা ব্যবস্থা করো। শোনো, শোনো রাজা, কোথায় তোমার বিদেশালা? তোমার এই জালের আড়াল আমি ভাঙি। কে ও? কিশোর যে, কিশোর, বলতো কিশোর, জানিস কি কোথায় আছে আমাদের বৃষ্টি ভাঙা? হ্যাঁ নন্দিনী, মনটা ঠিক করে রাখো, এখনই তার সঙ্গে দেখা হবে। জানি না কেন প্রহরীদের কর্তা আমার মুখ দেখে দয়া করে বিশুকে নিয়ে পঞ্চাশটা রাজি হলো। প্রহরীদের কর্তা হবে কি? হ্যাঁ, ওই যে আসছে। পাগল ভাই, তোমার হাতে হাত করা, ওরা তোমাকে এমনি করে বেঁধে কোথায় নিয়ে চলেছে? ভয় নেই, কিচ্ছু ভয় করিস না পাগলি, এতদিন পরে আমার মুক্তি হলো। কি দোষ করেছো যে ওরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে? এতদিন পর আজ সত্য কথা বলেছিল, তাতে দোষের কি? এতে ক্ষতিই বা কি হলো? আজ সত্যের মধ্যে মুক্তি পেয়েছি, এ বন্ধন তারই সত্য সাক্ষী হয়ে রইল। আমি আজ কামাই করেছি, তা ওরা জানতে পেরেছে। আমার পিছনে ডাল কুত্তা লাগিয়েছে। ওরা যে অপমান করবে তাকে শাস্তি তার হাত থেকে আমাকে বাঁচাবে। না কিশোর, এখন ধরা পড়লে চলবে না, একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করে হোক তাকে বের করতে হবে, সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলাম। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন খবরটি তাকে জানাবো? কিচ্ছু না। আমার এই রক্ত করবে উঠছ, তাকে দিলে আমার সব কথা জানানো হবে কিশোর। বেশ, এবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। সে মিলন আর সুখ হবে না, এ কথা কোনোদিনও ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি। আর ওই যে বালক কিশোর, ওই বা কি পেলো আমার থেকে? মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছো, তাতেই ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই? মনে আছে নীলকণ্ঠের পালক রঞ্জনের চুড়োয় পরিয়ে দিতে হবে।
ওই কি আমাদের মিলনের রং? তোমার শীতের সিঁদুর যেন সমস্ত আকাশে ছড়িয়ে গেছে। শোনো, শোনো রাজা, দিন রাত এখানে পড়ে থাকবো, জানো না, শোনো। বিশু তোমার সাথে এলো, সে এখন কোথায়? সত্যি করে বলো। তাকে বন্দি করে নিয়ে গেছে। না খুশি, তুই ওকে ধরে নিয়েছিস। তুই ওদের চোর। কর্মকে এমন কথা বলতে পারলে, নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন গুলিয়ে গুলিয়ে ঘুরে বেড়া। তার আগে এই ডাইনিকে পুড়িয়ে মারতে হবে। মারবে? তাতেও শাস্তি হবে না। যে রূপ নিয়ে ও সবার সর্বনাশ করে, সেই রূপটা দাও বুঝিয়ে। খুরপো দিয়ে যেমন করে ঘাস নেড়োয়, তেমনি করে ওর রূপটা দাও নিড়িয়ে। তা পারি। একবারে হাতুড়ি নাচনটা খবরদার, গায়ে হাত দাও যদি, তাহলে আবুলাল, থামো তুমি। ওর ভীরু, আমাকে ভয় পায়, তাই আমাকে মারতে চায়। ওর মারকে আমি ভয় করি রে। কি করতে পারে করুক কাপুরুষ। হাবুলা, এখনো তোমার চৈতন্য হয়নি। সর্দারকেই তুমি শত্রু মনে করো। তা হোক, যে শত্রু সহ শত্রু তাকে শ্রদ্ধা করি, কিন্তু তোমাদের এই মিষ্টিমুখে সুন্দরী জাগো, জাগো রঞ্জন, জাগো। আমি এসেছি তোমার সঙ্গে। জাগো রঞ্জন, জাগো। রাজা, রাজা ও জাগে না কেন? রঞ্জন। ঠকিয়েছে আমাকে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক তোরা সর্দারকে ডেকে আন, বেঁধে দিয়ে আয় তাকে। সবাই বলে তুমি জাদু জানো। আমার রঞ্জনকে বাঁচিয়ে দাও রাজা, বাঁচিয়ে দাও। আমি জমের কাছে থেকে জাদু শিখেছি, জাগাতে পারি রে। জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকেও এই ঘুম পাড়িয়ে দাও। আমার সঙ্গে তো সর্বনাশ কেন করলে? আমি যে সইতে পারছি না। আমি যৌবনকে মেরেছি। আমার সমস্ত জীবন ধরে শুধু যৌবনকে মেরেছি। মরা যৌবনে অভিশাপ আমাকে লেগেছে। রাজা, ও কি আমার নাম বলেনি? বলেছিল, এমন করে বলেছিল যে আমি সইতে পারি রে। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে আগুন জ্বলে উঠল। সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা আমি ভেঙে ফেলে দণ্ড, তবে ছেড়ে ফেলে কীর্তন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারো, মারো। আমরা সরল মানুষ, দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে ঘরে মেয়ে। আবু ভাই, তোমরা তো মৃত্যুকেই ফোন করেছো, সমস্ত কিছু বাকি রাখলে না। নন্দিন, তাহলে তুমিও চলো আমাদের সঙ্গে সঙ্গে। আমি তো সেই জন্যই বেঁচে আছি। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। মরবার অর্থ পেয়েছি, বেঁচেছি। রাজা, রাজা শুনতে পাচ্ছ গর্জন? ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এত শীঘ্র কি করে সম্ভব হলো? আগে থেকেই সবাই প্রস্তুত ছিল, আমি জানতে পারিনি। ঠকিয়েছে, ঠকিয়েছে আমাকে। আমার অস্ত্র দিয়ে আমাকে মেরেছে। আমার দলবল তো এখন এসে পৌঁছলো না। তারা আর পৌঁছবে না, সর্দার নিশ্চয় তাদের ঠেকিয়ে রেখেছে। বলেছিল তাহলে চলো নন্দিনী, তোমাকে নিরাপদ জায়গায় রেখে এসে তারপর যা হয় হবে। সর্দার তোমাকে এখানে দেখলে আর রক্ষা থাকবে না। আবু ভাই, একা একা আমাকে নিরাপদে নির্বাচনে পাঠাবে? তোমাদের চেয়ে সর্দার ঢের ভালো। সে আমার জয় জয়কার পথ খুলে দিলে। সর্দার, সর্দার, চেয়ে দেখো, ওর বর্ষার আঘাত আমার পূর্ণ ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমার বুকের রক্তে রক্ত গরমে লাল করে দিয়ে যাব। সর্দার, সর্দার, সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয়, জয় রঞ্জন।
বিশু, দেখেছো ওখানে কে শুয়ে আছে? রঞ্জন, বলেছিলাম তার হাত থেকে কোনো কিছু নেব না, কিন্তু নিতে হলো তার শেষ দান।